না, কোনো উদ্দেশ্য নেই আসলে। বর্ষা আপুর লাইফ আগে থেকে একটু একটু দেখতাম, ভালো লাগতো। মানে সে এরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায়, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো যায়। তো এই জিনিসগুলো মাঝে মাঝেই দেখতাম, ভালো লাগতো। আপুর চায়না মার্টের কতগুলো লাইফ ছিল, দেখতাম ভালো লাগতো। তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে এটা আসলে তো আমাদের কারোই আহ মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই। তো মানে খুব খারাপ লেগেছে আসলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে যে সহানুভূতি জানানোটা, এই জন্যই আসলে আপুর কাছে আসা, আপুকে দেখতে আসা। মানে একেবারেই মানবিক কারণে। কারণ আহ, বর্ষা মানে বর্ষা আপার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না। যখন ওনার এই যে বিয়ে হলো কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম, ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম গেছে, ওনাকে অ্যাসিড দিয়ে করা হয়েছে। তারপরে সবাই আসলে চাইছে সুন্দর স্বাভাবিক সহজ জীবন। তো ওনার লাইফে যখন আগে সেই প্রবলেমগুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে স্মৃতির ইয়াটা দেখে আমার খুবই খারাপ লাগছে। আসলে ধরেন উনি তো একজন সুন্দর মানুষ, সুন্দর মনেরও মানুষ, কিন্তু সেই মানুষটার জীবনে যে একটা দুর্বিষহ কষ্ট টষ্টর পরে যখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হচ্ছে, এখন হয়তো আমি ভাবলাম জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে। এবং কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো একটা শপিং মলে। তখন ওনার মাঝে আমি সে মানে যে একটা আনন্দ উচ্ছ্বাস সেটা আমি দেখি নাই, তার কাছে হয়তো কোনো কারণে হতে পারে। তারপরে যখন আবার মিডিয়াতে এগুলো দেখলাম যে উনি ওনার হাত কেটে গেছে, নানান প্রবলেম, তখন আমার খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ে মানুষ এত স্ট্রাগল করলো লাইফে, আবারও একটা ঝামেলায় পড়ে গেল। আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট পাইছে। সে একটা মেয়ে দেখে তো আমি ভাবলাম এটা একটা সবকটা মানবিক কারণে যে ওনার পাশে একটু যাই, সহানুভূতি দেখায়, এটা মানবিক কারণে আসছে। যেমন দেখেন পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে শপথ করছে, আমার গলাটা খুব বসে। হ্যাঁ, সে বলেছে সে এতিম, এটা গণমাধ্যমে আপনারাই দেখেছেন। এবং সে এতিম হিসেবেই আমাকে বিয়ে করছে। এবং আমার মানে কাবিনের যে রেজিস্ট্রি বুক সেখানে স্পষ্ট করে বিধবা লেখা আছে, এবং আমার স্বামীর ডেথ সার্টিফিকেটও সেখানে সাবমিট করা আছে আইন অনুযায়ী। কিন্তু তিনি তার ভাষ্য মতে দিয়েছে প্রথম স্ত্রী আমি। এখন প্রথম দ্বিতীয় দুজন বেরোলো, অনেকগুলো টুগেদার বেরিয়েছে উইথ প্রুফ। সে বলেছে সে এতিম, তার কেউ নাই। এখন দেখেন আমার বাবা যদি, সে ফর এক্সাম্পল, আমার বাবা যদি রিক্সাওয়ালা হয়, সে কিন্তু আমার বাবা। আর সে কেন মিডিয়ার কাছে গোপন করতো? বিকজ তারা ওয়েল এস্টাবলিশ না, তারা মধ্যবিত্ত না, তারা নিম্ন মধ্যবিত্ত। মানে এটা কিভাবে সম্ভব যে আমার বাবা মা অথবা আমার মা বোন নিম্ন মধ্যবিত্ত বলে আমি তাদের পরিচয় হাইড করবো, আমি বলবো আমি এতিম? পুরো ইন্ডাস্ট্রি কিন্তু জানে সে এতিম, কিন্তু এখন তার মা এবং দুই বোনও কিন্তু বেরিয়ে গেছে। এবং মা দুই বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় ছেড়েও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে। তখন বলছে আপনারা কিভাবে ছেলেকে নেন, দেখবো, এত বছর আসেন না, এখন আসছেন ছেলেকে নিতে। মানে তাদের ধারণা যে প্রথম স্ত্রী হয়তো আমাকে সহযোগিতা করছে, কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে তো আমার অত কথা না। এগুলো তো সব আদালতের মাধ্যমে একটা কাবিননামা কিন্তু বেরিয়ে এমনিই আসে, কদিন গোপন থাকে কেউ না। আর যেহেতু আমি পাবলিক ফিগার, আমার পেজে সবকিছুই আসে। আপনার মূল অভিযোগটা কি তার বিরুদ্ধে? মানে একটা অভিযোগ আছে না, মূল যে অভিযোগ মানুষ যেটা বলছে ভাইয়া যে আমি টাকার জন্য করছি। আল্লাহর অশেষ রহমতে আমার যা আছে, আমি ওয়েল স্ট্যাবলিশ আলহামদুলিল্লাহ। আমি একমাত্র আমার সংসার উপার্জনকারী। আমার বাবা স্টক করেছে, পুরান ঢাকায় আমাদের যে বাড়ি ঘর যাই আছে না কেন, আমার যে ফ্যামিলি বিলং করি আমি, আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চা নিয়ে। কিন্তু আমি বলছি তো সবাই বলছে দেনমোহর দেনমোহর দেনমোহর, কাবিনের ব্যবসা। তো আমি খুব অবাক হচ্ছি, আমার তো ভাই স্বামীটা মারা গেছে, কিভাবে আমি কাবিনের ব্যবসা করলাম? 38 দিনের আমার ছেলেটাকে রেখে আমার দ্বিতীয় স্বামী মারা গেল। প্রথম স্বামী যারা আব্বু, তার সাথে বনাবনি হয়নি, আমি নিজে ছেড়ে দিছি। এবং ইভেন তো কোনো মামলাও করি নাই, কাবিনের টাকাও চাইনি, লাগবে না, মাফ করে দিছি। সে যে কোরআন ছিঁড়ে 15 লাখ। তো সে যে ওটা তো 2015 সালে সে যে ক্লেম করছিল যে আমি মামলা দিয়ে বেড়াই, এটাও বলছে। কোরআন সে কিভাবে এত মিথ্যে বলছে আমি জানি না। আগের যে হাজবেন্ড, ওদের কারণে কোনো মামলা দিয়েছিলেন নাকি না? কোনো মামলা না। আমি তার যেটা লাইভে দেখলাম, সে বলেছে 1.5 লক্ষ টাকা দিচ্ছে আপনাকে বিয়ের পর পর।
বিয়ের শপিং এ 1.5 লক্ষ টাকা। দেশের কি সত্য? এটা আমিই বলেছি লাইভে, আপনাদেরকেও না, বলেছি। আমি তো সব লাগবে। মানে আমি বলি বিয়ের খরচ বাবদ তার যে সার্কেলটা আছে না, তার সার্কেলটাকে শপিং করতে দেওয়ার জন্য শুটিং এ থেকে 50,000 পাঠিয়েছে। তারপর 1 লাখ টাকা নিয়ে এসে সে আমাকে 7,000 টাকার একটা ডায়মন্ডের নাকফুল, একটা লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে। আর তার যাবতীয় যা আছে সমস্ত বিয়ের ডালা থেকে শুরু করে তাকে প্লাটিনামের 2,90,000 টাকা দামের রিংই আমি পড়াইছি। সেগুলো সমস্ত কিছু আমার খরচ। এখন এবং দ্যাটস দ্য রিজন, কিন্তু উসুলও সেখানে 2 লক্ষ টাকা উসুলও দেখানো হয়। আমি ছিল কত? 10 লাখ। 10 2 লক্ষ টাকা করছে। যাচ্ছি ভাইয়া ওই কথাটাতে, আমি একটা কথা যে বলার, সে যখন ওই যে এতগুলো মানে অবজেকশন দিয়েছে, তার মা বোন বেরিয়েছে, তার স্ত্রী, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বেরিয়েছে। আর আমি একটু আজকে সকালে যখন দেখলাম, আমি মেন্টালি ট্রমাটাইজ, কারণ আমি লাইভ করতে গিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছি, মানে চোখ ব্লার হয়ে বিপি চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমার পায়ে এরকম ফোলা। তো আমি পরে একদম স্ট্যাটাস দিছি যে আমি ওর কাছ থেকে 1 টাকাও দেনমোহর নিব না, এটা নিব আমি হাসরের ময়দানে। 1 টাকাও দেনমোহর নিব না, এটা নিব আমি হাসরের ময়দানে, গণমাধ্যমে বলছি। তবে আমার সঙ্গে যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, এটার একটা একটা করে হিসেব ওকে দিতে হবে, এবং এটার সর্বোচ্চ শাস্তি আদালতে আমি যাবো। এটার জন্য আদালতে আপনারা দেখছেন যে আমি কালকে পা ভাঙা নিয়েও গেছি। আমি এর জন্য প্রতিদিন যাব। কিন্তু ওর যেই পাস্ট গুলো আসতেছে, ওগুলো আমাকে ট্রমাটাইজ করে দিচ্ছে। যেই ছেলে বলতে পারে যে আমার প্রথম স্ত্রীর সাথে সংসার হয়েছে 7 দিন, তুমি আমার সব, সেই ছেলের এখন এগুলো বের হচ্ছে অ্যাজ এ ওয়াইফ। আমি তো কোনো কিছু গোপন করিনি। আপু, বাড়ি দিয়ে 2টা ছেলে এসে থ্রেট দিয়ে গেছে যে মামলা তুলে নাও, নাহলে মামলা তুলে নেন, নাহলে আপনার ক্ষতি হবে। তো এটা তার, যেহেতু তার বোন এখন বের হয়েছে, বোন জামাই হতে পারে, যেহেতু তার বোন মা তার প্রথম স্ত্রীর বাসায় গিয়েও থ্রেট দিয়ে আসছে, বাচ্চাকে নিয়ে আসবে। তো হয়তো তারা হইতে পারে, যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত, তাদের কোনো মানে নাই, তারা হয়তো চিল্লাচিল্লি, সাউ, চিৎকার এগুলো করাতেই অভ্যস্ত। তারপর এখন হয়নি, আগে হয়েছে। যখন জানতে পারি বিষয়টা, তখন আমি মেনে নেই যে ঠিক আছে, আমার তো দুজন, আমি বিধবা মানুষ, আমার 2টো বাচ্চার বাবা যদি হয়, ঠিক আছে, ওর একটা বাচ্চা, ডিভোর্সই তো হয়ে গেছে, বিয়ের পরে জেনে তখন মেনে নিচ্ছি। মেনে নিছি। বিয়ের পর যখন বলছে প্রথম স্ত্রী, মেনে নিছি। তারপর ওই প্রথম স্ত্রীর সাথে কথা হচ্ছে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় স্ত্রী যেটা, সে ওটা স্বীকার করে না, যেটা এখন আবার প্রমাণ সহকারে চলে এসছে। এখন যারা আপনাদের তাদের বিরুদ্ধে কোনো আইন মোকদ্দমা যাবে? হ্যাঁ, একটা জিডি করা হয়েছে। একটা আমার বিয়েতে উপহার দেয়নি, আমার পেজেই গেলে আপনারা পাবেন। বিয়ের 2 দিন পরে তার বাসায় দাওয়াত দেয়, তো আমি মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে যাই। 2 দিন না, 1 দিন পর, সরি 1 দিন পর দাওয়াত দেয় মোস্ট প্রবলি। মিষ্টি টিষ্টি নিয়ে যাই, তখন গিয়ে দেখি সেখানে এসে আমার জন্য একটা ডায়মন্ডের রিং, একটা গোলাপি কালার কি বলে শাড়ি, এবং ইসের জন্য, রাসেল মিয়ার জন্য কিছু শার্ট পিস অ্যাজ এ গিফট দেয়। বিয়ের দিন কিছুই দেয়নি। এবং দেখেন, রাসেল মিয়া ইন্ডাস্ট্রিতে কতদিন জানি না, আমি কিন্তু শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় হয়েছি মিডিয়াতে। প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, প্রত্যেকটা সাংবাদিক মহল চিনে, প্রত্যেকটা টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাকে চিনে। আমার গান অনেক সিনেমাতে গিয়েছে। আমার জায়গায় একটু বিবেচনা করেন যে সে কিন্তু তার গার্ডিয়ান হিসেবে হেলেনা আপাকে ডাকিয়েছে, কিন্তু হেলেনা আপাই ছিল তার একমাত্র লিগ্যাল গার্ডিয়ান। এবং এটাও বলেছে যে রত্না আপা, হেলেনা আপা, এখন কেউই আসলে কারো নাম নিয়ে আসতে চায় না, কেউ চায় না তাদের নাম আমি বলি। ঠিক আছে, বললাম না, বিপদের সময় আল্লাহ যথেষ্ট, আমার আর কারো দরকার নেই। এখন আরেকটা বিষয় দেখেন, এতগুলো বড় বড় মানুষের সামনে এত বড় একটা বেইমানি করবে, এত বড় একটা চক্রান্ত করবে বা আমাকে ঠকাবে, এটা একটা মেয়ে বিশ্বাস করবে? এটা হাউ ক্যান পসিবল? এতগুলো মানুষের সামনে আপনারাই বলেন। কারণ ওখানে প্রত্যেকটা মানুষ, যখন একজন মানে স্বনামধন্য নায়িকা বলছে এর চরিত্র ফুলের মতো পবিত্র, এর চরিত্র অনেক ভালো, আমি এর 12 বছর ধরে চিনি, অথচ এখন বলতেছে আমি তোরে চিনতাম মাত্র 2 বছর ধরে, আমি কি ওর বাইরের দিক দেখছি? তাহলে তখন কেন বিয়ের সময় আমাকে এই কথাটা বললেন? আপনারা ভিডিও দেখবেন, আমি নাম বলবো না। তারপরে পরবর্তীতে আসেন যে তারপরে হচ্ছে যে আরেকজন আছে, হ্যাঁ, সেও বলছে এখন নাম বলতে না। সবাই বলছে আমাদের নাম গণমাধ্যমে বলবা না, আমাদের ইমেজ আছে। আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না, কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারা যখন নিজ মুখে বললেন
যে তার চরিত্র ফুলের মতো পবিত্র। কেউ তাকে 12 বছর চিনে, কেউ তাকে 8 বছর চিনে, কেউ তাকে 10 বছর চিনে, কেউ তার সাথে অনেক অনেক কাজ করেছে। আপনারা নিজেরা কি করলেন? সার্টিফিকেট দিলেন একটা এতিমের। সে প্রেজেন্ট হইলেও সে এতিম, আপনারা সার্টিফিকেট দিলেন। এখন কি করলেন? আপনারাই আবার বক্তব্য চেঞ্জ করে নিয়ে আসতেছেন যে আমরা কি জানতাম এরকম হবে। ঠিক আছে, আমরা আমাদের নামটাম নিও না, তার পক্ষের যারা। এবং আমার পক্ষ থেকে আমার ভাই, আমি আমার ভাইয়ের নাম নিব না, বিকজ আমি তার সম্মানহানি করতে চাই না। মানে আমার নিজেরই আমি নিজেই লজ্জিত যে আমার ভাই, আমার ভাইয়ের মেয়ে উকিল হয়েছে, আমি লজ্জিত। আমার পক্ষ থেকে যারা ছিল তারা কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার। ও যখন গায়ে হাত তুলে মারে, আমি যখন ওভার দ্য ফোন জানাই, তখন ওভার দ্য ফোন ওকে বোঝানোর ট্রাই করা হয়েছে, বাট ও কিন্তু মানে নাই। আমার কথা হচ্ছে, যখন একটা নারী এতিম একটা মানুষকে বিয়ে করতেছে, আমার কিন্তু সবাই ছিল ভাইয়া বিয়েতে। আমার মা বলেন, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন, আমার মা, আমার বাচ্চা, আমার 2 বাচ্চা ছিল। দেখেছি। আমার ছেলেকে আমি ক্যামেরার সামনে আনি না, ও ছোট, নজর লেগে যায়। মাশাআল্লাহ আমার ছেলে 2 বছর 6 মাস, যেহেতু বাবা নাই, সবাই বলছে একটু সাবধানে রাখো। তো আমার আমার ফ্যামিলি থেকে সবাই ছিল, তার পরিবারের কেউ নাই, সে এতিম। তার একমাত্র গার্ডিয়ান যারা ছিল মিডিয়ার বোনেরা, তার বোনেরা কিন্তু বলেছে আমরাই হচ্ছি তার মানে কি বলে ক্যারেক্টার সার্টিফিকেট। এক কথায় যখন কেউ বলে যে আপু আমি আপনাকে 12 বছর ধরে চিনি, আপনার সঙ্গে 12 বছর ধরে উঠা বসা, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে ফেট দিচ্ছেন যে ইয়াস আমি এটা করতে পারি, এটা করা যায়। কি ভাইয়া? না, ঠিক আছে, এখন কিন্তু বুঝতে সবাই সরে যাচ্ছে, এখন বলছে এই গণমাধ্যমে নাম বলবা না, গণমাধ্যমে নাম বলবা না। একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনি লতা রসে